লেখিকা গার্গী দাসের বক্রতা। মৃদুলা দুধ জাল দিচ্ছিল। পাশের কড়াইতে তরকারি রান্না প্রায় শেষ, ভাত হয়ে গেছে। মাছের ঝোলটা করতে পারলেই দুপুরবেলার মতো কাজ মিটে যাবে। ওর স্বামী ধ্রুব জলখাবার খেয়ে দুপুরের লাঞ্চ নিয়ে বেরিয়েছে কিছুক্ষণ আগে। ফিরতে ফিরতে রোজই রাত হয়। মন দিয়ে দুধের স্তরের ওপরে আসাটা লক্ষ্য করছিল, আর মনে মনে ভাবছিল এমনি করেই বুঝি তরতরিয়ে জীবনের গতি এগিয়ে চলে, শেষে আবার সব স্তব্ধ হয়ে যায়। এমন সময় বৌদি ডাক শুনে চমকে উঠে গ্যাসটা বন্ধ করল। যাই বলে ওভেন বন্ধ করে ছুটল ননদের ঘরের দিকে। ননদিনে তিন্নি সবে ঘুম থেকে উঠেছেন। আধ বোঝা চোখে বৌদিকে ঘরে ঢুকতে দেখে বলল, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, কলেজ যেতে হবে। মৃদুলা বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ডাইনিং টেবিলে তোমার খাবারটা দিচ্ছি। তিন্নি ব্যস্ত হয়ে বলল, না না বৌদি, তুমি ঘরে দিয়ে যাও, আমার সময় নেই টেবিলে বসে খাবার, আমি ফ্রেশ হয়ে খেয়েই বেরিয়ে যাব। মৃদুলা বলল, তিন্নি তুমি তো জানো মা পছন্দ করেন না। তিন্নি বলল, আহ যা বলছি করো, কথা বাড়িও না, নয়তো আমি না খেয়েই বেরিয়ে পড়ছি। ও মা না না, তুমি ফ্রেশ হও, আমি আনছি বলে দৌড়ে রান্নাঘরের দিকে গেল। ধ্রুবরা দুই ভাই আর দুই বোন। তিন্নি সবচেয়ে ছোট, ধ্রুব আর ওর ভাই অর্ঘ্য মধ্যিখানে, আর সবার বড় মুন দিদিভাই। দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে প্রায় ৮-৯ বছর আগে। অর্ঘ্য ফার্মাসি নিয়ে পড়ছে এই শহরেই, কিন্তু হস্টেলে থাকে। এই বছরই পড়া শেষ হবে। এখন যে কোম্পানির অধীনে প্রশিক্ষণ নিচ্ছে সেখানে চাকরি পাকা হয়ে গেছে, যোগদান করবে শীঘ্রই। তিন্নি সবে কলেজে উঠল, জিওলজি নিয়ে অনার্সে ভর্তি হয়েছে। আজ আবার অশান্তি হবে বলে আশঙ্কা করছে মৃদুলা। তিন্নির ঘরে খাবারের থালা গেছে জানলেই তুলকালাম হবে। ওনার বক্তব্য, ঘরে বসে কোনো খাবার খাওয়া যাবে না, টেবিলে বসেই খেতে হবে, তা সে যেই খাক না কেন। মৃদুলা বোঝে না, যদি ঘরে খায় তাহলে কি ক্ষতি। দুপুর আর রাতের খাবার সেও টেবিলেই খাওয়ার পক্ষপাতী, কিন্তু বিকেলের জলখাবার বা সকালের জলখাবার ঘরে বসে খেলে তো কোনো ক্ষতি নেই। কিন্তু কে বোঝাবে ওনাকে? তিন্নিকে জলখাবারটা দিতে দিতে গলাটা নামিয়ে বলল, মা দেখলে কিন্তু সর্বনাশ হবে। তুমি খাবারটা খাওয়া হয়ে গেলেই আমাকে ডেকো, আমি থালাটা নিয়ে চলে যাব, কেমন? তিন্নি মাথা নাড়িয়ে দিয়ে তৈরি হতে লাগলো। এখন এসবের জবাব দেওয়ার সময় নেই ওর। এ বাড়িতে সবচেয়ে ছোট ও আদরের হওয়ায় বেশিরভাগ সময় মুখে মুখে তর্ক করা আর মুখের ওপর জবাব দেওয়াটা ওর স্বভাব। মাঝে মাঝে মৃদুলার পক্ষ নিয়ে মায়ের সাথে লড়লেও বেশিরভাগ মাকেই সমর্থন করে। সেটা শুধু রক্তের সম্পর্ক আছে বলে নাকি ভয়ে, সেটাই জানে না মৃদুলা। তিন্নিকে খাবারটা দিয়ে এসে মাছগুলো গরম তেলে ছাড়ছে, এমন সময় ধ্রুবর ফোন আসলো। মৃদুলা রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ধ্রুব বলল, হ্যালো মৃদুলা, আমি একটা জরুরি মিটিংয়ে ঢুকছি, কখন শেষ হবে জানি না, বাড়ি থেকে যেন কেউ এখন ফোন না করে, পাবে না, আর রাতে ফিরতে দেরি হবে, বাবা মা যেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ফোনটা রেখে দিল, রাখছি বলে। আশ্চর্য ব্যাপার হলো, মৃদুলা খেলো কিনা, ঘুমোলো কিনা বা কেমন আছে সেটুকু জানার প্রয়োজন কারণ নেই, কেউ জিজ্ঞেসও করে না সেভাবে। মৃদুলাও তো সেই সকালবেলা উঠে, দুপুরবেলায় একটু শুয়ে থাকে বটে ঘণ্টাখানেক, তবে মাঝে মধ্যে ওই সময়ই পাশের বাড়ির ছেলেটা পড়া বুঝতে আসে। তারপরে রাতে সবার খাওয়া দাওয়ার শেষে নিজের খেয়ে ঘুমোতে প্রায় 12টা বাজে। তারপরে ঘুম আসতে আরও কিছুটা সময়, পরদিন আবার সকালবেলা থেকে একই রুটিন। কিন্তু সে বিষয়ে কেউ চিন্তা করে না, এমনকি ধ্রুবও না। মৃদুলা, তুমি কি একটা কথা একেবারে বোঝো না? এই বাড়িতে তোমার কতদিন হলো, তুমি জানো না নাকি যে ঘরে বসে খাবার খাওয়া আমি পছন্দ করি না? যেই দিকে না দেখবো সেদিকেই অনাসৃষ্টি কাণ্ড করে বসে থাকবে তুমি। এত সাহস কি করে হয় তোমার? আমার ছেলে মেয়েরা তো এত বেয়াদব নয়। কেমন শিক্ষা পেয়েছো বাপের বাড়ি থেকে যে এটুকুও জানো না যে গুরুজনদের কথা মানতে হয়? এত চিৎকার শুনে মৃদুলা ভালোই বুঝতে পারছিল এর কারণটা। তিন্নি খাবারটা খেয়ে কখন বেরিয়ে গেছে ওকে জানায়নি, আরও টেরও পায়নি। মাঝখান থেকে মাছের ঝোলটা করতে গিয়ে বেমালুম ভুলে গেছে থালাটা ঘর থেকে আনতে। কথাগুলো বলতে বলতেই রান্নাঘরের দিকে তেড়ে আসলেন উনি। মৃদুলা মিনমিন করে বলল, মা, তিন্নির খুব তাড়া ছিল আজ, তাই ঘরেই খাবারটা দিতে বলল। ওর কথা রেশ টেনে আবার জয়াদেবী চেঁচাতে শুরু করলেন, বাহ,
আর তুমি লক্ষ্মী মেয়ের মতো ওর কথা শুনে ছুটে গেলে ওর ঘরে খাবার দিতে। বলি ও ছোট নাকি তুমি? ও তো সংসারের ভালো মন্দ বোঝে না, বাচ্চা মানুষ। তুমি কোন আক্কেলে আমার সংসারটার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছো শুনি? আসলে তোমার উদ্দেশ্য হলো নিজেও ঘরের ভেতর বসে খাওয়া আর শোয়া, তাই আগে তিন্নিকে দিয়ে এসব করাতে চাইছো, যাতে পরে বলতে পারো যে ও তো খায়, আমি কেন খাবো না ঘরে? আমি সবই বুঝি। মৃদুলা চুপ করে রইল। জয়া দেবী আরও উত্তেজিত হয়ে বললেন, কি দেখে যে তোমাকে এবাড়ির বউ করে আনলো আমার ছেলেটা তাই বুঝি না। সেই থেকে আরম্ভ হয়েছে ছেলেমেয়েগুলোকে আমার বিরুদ্ধে ভড়কে সংসারটা নিজের মতন করে চালানোর চেষ্টা। বাবা মা এই শিক্ষা দিয়েছে যে শ্বশুরবাড়ি গিয়ে আগে শাশুড়িকে এক ঘরে করে সংসারের সবাইকে নিজের দিকে টেনে সংসারটা ছাড়খাড় করবি, তাই না? মৃদুলার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ও সব সহ্য করতে পারে, কিন্তু নিজের বাবা মাকে নিয়ে কোনো অপমান না। কিন্তু এগুলো ধ্রুবকে বললে ও আরও খারাপভাবে রিয়াক্ট করে। বলে, তুমি নিজেই বলছো বাবা মায়ের নামে কোনো কথা সহ্য হয় না, আবার আমার সামনে আমার বাবা মায়ের নামে মিথ্যে কথা বলছো। আমার মা তো এখন তোমারও মা, যা শিক্ষা দিচ্ছেন সেটাই মেনে নাও না, তাতেই তো ভালো। এতদিন মা সংসারটাকে যেভাবে চালিয়েছে সেভাবেই চলতে দাও। তুমি বারবার এসব ন্যাকা কাঁদুনি গেয়ে আমার বাবা মায়ের বিরুদ্ধে আমাকে উস্কে কিছু করতে পারবে না। আর সারাদিন খেটে খুঁটে এসে আমি একটু শান্তিতে থাকতেও পারি না তোমার জ্বালায়। বাড়িতে থাকাই আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। লাগছে, ছাড়ো। ঘুম পাচ্ছে আজকে, প্লিজ ঘুমোতে দাও। বলতে বলতে ধ্রুবর বাহু বন্ধন থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো মৃদুলা, কিন্তু বৃথা চেষ্টা। ধ্রুবর কামুকতার কাছে ওর কাতর অনুনয় কোনো বিবেচনার জায়গাও রাখে না। ধ্রুব যেন শুনতেই পাচ্ছে না মৃদুলার কণ্ঠস্বর। এত ব্যস্ত যে এটুকু দেখার সময় নেই মেয়েটার। চোখ বেয়ে জল গড়াচ্ছে। একটু পর নিজের শরীরের চাহিদা মিটিয়ে মৃদুলার শরীরের ওপর থেকে নেমে পাশ ফিরে শুয়ে মুহূর্তের মধ্যে নাক ডেকে ঘুমিয়ে পড়ল। মৃদুলার দু চোখ বেয়ে অনবরত জল পড়ে যাচ্ছে। বহু কষ্টে নিজের ফোপানি আটকে রেখেছে। এর আগে একদিন এরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল একই ঘটনার জন্য। ধ্রুবর ঘুম ভেঙে গিয়ে প্রচণ্ড রেগে গেছিল। বলেছিল, সারাদিন বসে বসে এসব ন্যাকা কান্না কাঁদতে পারো না? আমি অফিস থেকে ফিরলেই মনে পড়ে না যত রাজ্যের নাটক এক্ষুনি করতে হবে তোমাকে। আর তোমার মতো সারাদিন নাক ডেকে ঘুমোলে চলে না আমার। এতগুলো লোকের সংসারে কিভাবে দুটো পয়সা বাড়তি রোজগার হবে তাই ভাবতে হয়। কোনোদিন এক পয়সা রোজগার করেছো মাথার ঘাম পায়ে ফেলে? সারাদিন তো মহারানীর মতো পায়ের ওপর পা তুলে বসে থাকো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। বোঝো কত চাপ আমার ওপর? তিন্নির বিয়ে দিতে হবে, অর্ঘ্যটা এখনো ছোট আছে, বাবা মায়েরও বয়স হচ্ছে। তুমি তো ওদের খেয়ালই ঠিক মতো রাখো না, আমাকে কি দেখবে? আর আমার সাথে থাকতে এত সমস্যা হলে চলে যাও নিজের বাপের বাড়ি। কে আটকে রেখেছে? আমাকে ভালোবাসতে না পারো, শান্তিতে ঘুমোতে দাও অন্তত। এত কিছু শোনার পর ওর চোখ থেকে জল পড়া বন্ধ হয়ে গেছিল নিজে থেকেই। আগে জানতো দুঃখ পেলে মানুষ সান্ত্বনা দিলে দুঃখ কমে। সেদিন জেনেছিল যে যত বেশি দুঃখ পায় তত দুঃখের অনুভূতিগুলো ম্লান হতে থাকে। তারপর থেকে আর ফুপিয়ে কাঁদে না, বা পারতপক্ষে কারোর সামনে চোখের জল ফেলে না, কিন্তু মনে মনে গুমরে মরে। অথচ জয়াদেবী ভাবেন বন্ধ দরজার আড়ালে ওদের প্রেম প্রীতি না জানি কত গভীর। আর সেই ভাবনা থেকে আসে নিজের ছেলেকে হাতছাড়া করে ফেলার ভয়, হিংসা। মৃদুলার চোখে নেমে আসা গভীর ঘুম কখন যে ত্রিসীমানা ছেড়ে পালিয়েছে তা টের পায়নিও। রাতের পর এভাবেই জেগে থাকেও। ভাবে ভালোবাসা কাকে বলে? দুটো শরীরের কাছাকাছি আসাকে, না দুটো মনের কাছাকাছি আসাকে, নাকি দুটোকে সম্মিলিত ভাবে? কিন্তু ধ্রুবর মন জুড়ে তো শুধুই ওর বাবা মা, দিদি আর ভাই বোনদের জায়গা। ওদের ভালো লাগা, খারাপ লাগা, ভয়, রাগ ইত্যাদি নানান অনুভূতির মূল্য আছে। কিন্তু মৃদুলার অনুভূতিগুলো নাটক। মৃদুলা খালি একটা শরীর, একটা ঠান্ডা স্যাঁতসেঁতে গভীর খাদ, যেখানে ধ্রুবর অবাধ যাতায়াত। মৃদুলা যেন অনুভূতিবিহীন চলমান একটা শেকড় বাকড় বিহীন লম্বা ডালপালাযুক্ত গাছ, যে গাছ ফল দিয়ে, শান্ত নিরিবিলি ছায়া দিয়ে, সুগন্ধি ফুল দিয়ে দায়িত্ব পালন করবে, কিন্তু তার প্রতিদান স্বরূপ কিছু চাইবে না। বরং বারবার ডালপালা ছেটে দিলেও স্থির থাকবে, সব শুনে যাবে, মুখ বুজে সহ্য করে যাবে। মৃদুলার বিয়ে হয়েছে 1.5 বছর হলো। সবাই খুব চাপ দিচ্ছে দ্রুত বাচ্চা নেবার জন্য। ওর নিজের যদিও ইচ্ছা নেই, তবে ধ্রুবর বয়সটা একটু বেশি, তাই ও মুখে কিছু না বললেও মনে মনে তাড়াতাড়ি বাবা হতে চায়। আসলে চেষ্টা করছে না তা নয়, মৃদুলার কিছু শারীরিক সমস্যা রয়েছে যার জন্য সময় লাগছে।
শ্বশুরমশাই শেখরবাবু নিজের মতো থাকেন। রিটায়ারমেন্টের আগেই ঐচ্ছিক কর্মবিরতি নিয়েছেন। মাঝে মধ্যে মন্দিরে যান, পুজো পাঠ করা ছাড়াও জ্যোতিষচর্চা করেন। চাকরি থেকে অবসরের পর খুব মন দিয়ে জ্যোতিষচর্চা শিখেছিলেন একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান থেকে। মৃদুলা আর ধ্রুবর বিয়ের আগে কুষ্ঠি মেলানোর কাজটা উনি নিজে হাতেই করেছিলেন। ওদের বিয়েটা দেখাশোনা করে হলেও ধ্রুবই পছন্দ করেছিল মৃদুলাকে। এর আগে পর্যন্ত যতগুলো সম্বন্ধ দেখা হয়েছিল সেগুলো প্রত্যেকটা প্রায় কোনো না কোনো অবাঞ্ছিত কারণে নাকচ করেছিল ওর মা। মৃদুলা খুবই সুন্দরী, শিক্ষাগত যোগ্যতাও যথেষ্ট আছে। চাকরি করার বা আরও উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা ছিল ওর, কিন্তু সংসারের বেড়াজালে হয়ে ওঠেনি। ধ্রুবর বাবা শেখর দেবরায়ের মতে ওদের কুষ্ঠি অনুযায়ী দুজনের সাংসারিক জীবনে অনেক চড়াই উতরাই আসবে, এমনকি সেটার জন্য সংসারে বেশ অশান্তি বাঁধার সম্ভাবনা। সেই কারণে এই বিয়েতে ওনার বিশেষ মত ছিল না, তবে ছেলের জেদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। তবে মৃদুলাকে এতদিন সংসারে দেখেছেন, দেখে মনে হয় না একেবারেই যে ও এরকম কিছু করতে পারে যার জন্য সংসারে অশান্তি হয়। বরং মৃদুলার শাশুড়ি মা জয়াদেবী কিন্তু খুব একটা সাধাসিধে মানুষ নন, কিছুটা খামখেয়ালি। কখনো বৌমা মৃদুলার সাথে খুব ভালো ব্যবহার করেন, আবার কখনো বেশ রূঢ় ব্যবহার করেন। মৃদুলা ভীষণ নম্র স্বভাবের মেয়ে, চট করে উত্তেজিত হয় না, আর হলেও কোনো প্রতিক্রিয়া দেয় না। শাশুড়ি মায়ের মেজাজ বুঝে চলে, কিন্তু উনি মাঝে মধ্যে এমন কিছু কাজ করে বসেন বা এমন কিছু কথা বলে বসেন যাতে মৃদুলা মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। এই বিষয়টা আবার জয়াদেবী খুব উপভোগ করেন। মনে মনে এটা ভেবে আত্মতুষ্টি পান যে মৃদুলা স্রেফ এবাড়ির আশ্রিতা, ওনার যা মর্জি উনি করবেন, তাতে কেউ কিছু করতে বা বলতে পারবে না। কেউ কিছু বললেই উনি চিল্লিয়ে বাড়ি মাথায় করবেন। এক কথায় বার্ধক্যের একনিষ্ঠ সুখ অনুভব করেন বারবার মৃদুলাকে এভাবে উত্ত্যক্ত করার মাধ্যমে। এই তো সেদিনের ঘটনা। মৃদুলা স্নান সেরে তুলসী মঞ্চে জল দিচ্ছিল। রোদের তেজটা এত বেশি যে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে, তাই সামনের দিকে তাকিয়ে সূর্য প্রণাম করছিল। কোথা থেকে জয়াদেবী এসে গজগজ করতে লাগলেন, হে সূর্যদেব, ক্ষমা করে দিও। আজকালকার মেয়েরা জানে না সূর্য প্রণাম করতে সূর্যের দিকে তাকাতে হয়, পাশের বাড়ির দিকে নয়। আসলে পাশের বাড়িতে একটা ছেলে থাকে, উচ্চ মাধ্যমিক দেবে এই বছর। ইকোনমিক্সে বড্ড কাঁচা, বুঝতে পারে না। আর মৃদুলা ইকোনমিক্সে মাস্টার্স করেছে, তাই ওর দক্ষতা বেশি বলে ছেলেটি মাঝে মাঝে আসে ওর কাছে পড়া বুঝতে। টিউশন মাস্টার আছে তাও, এটাই জয়াদেবীর রাগের কারণ। জোয়ান ছেলে বারবার বৌমার ঘরে যাতায়াত করে, এটা উনি একদম সহ্য করতে পারেন না। ওনার ধারণা পড়াশোনার আড়ালে ওরা লুকিয়ে অবৈধ সম্পর্ক রাখে। আর সেদিনও মৃদুলা পাশের বাড়ি ছেলেটিকে ইশারা করছিল সূর্য প্রণামের বাহানায়। মৃদুলা জানে ওনাকে বোঝানো প্রায় অসম্ভব, বরং কিছু বললেই অশান্তি বাড়বে, তাই চুপ করে থাকে, নিজের কাজ করে। মৃদুলার আজ উঠতে একটু বেলা হয়েছে, সারা রাত ঘুমোয়নি। ভোরের দিকটা একটু চোখ লেগে গেছিল, তাই উঠতে সামান্য দেরি হয়েছে। জয়াদেবী মুখটা ঈষৎ বেঁকিয়ে চোখ দুটো কপালে তুলে বলে উঠলেন, আমার বিয়ের পর শাশুড়িমা একদিন বলেছিলেন সকালে সবার ঘুম থেকে ওঠার আগে ঘর ঝাড়পোছ করে গোবর জল দিয়ে নিকিয়ে রান্না চাপিয়ে ফেলবে, এতেই সংসারের মঙ্গল হবে। এখন বুড়ো বয়সকালে ও সেটাই মেনে চলি। আর এখনকার বৌমারা সবার সব কাজ হওয়ার পর উঠে আদিক্ষেতা করে। জয়াদেবী আর শেখরবাবু খুব ভোরবেলা ওঠেন, উঠে চাটুকু নিজেরা করে খান। ততক্ষণে মৃদুলাও উঠে বাসি কাপড় ছেড়ে স্নান করে রান্নাঘরে ঢোকে। সকালের চাটাও মুখে তুলতে পারে না, তার আগে জলখাবার বানানো শুরু। প্রায় দিনই রুটি হয়, সাথে তরকারি বা ভাজাভুজি, মাঝে মধ্যে কখনো লুচি, না হলে পরোটা হয়। তবে তিন্নির জন্য মাঝে মাঝে চাউমিন বা অন্যান্য মুখরোচক জলখাবার বানায় মৃদুলা। সেই পর্ব শেষ হবার আগেই দুপুরে রান্না শুরু হয়। কাটাকুটি থেকে বাটাবাটি আর কড়াইতে খুন্তি নাড়া সবই একা হাতে, দক্ষ হাতে সামলায় মৃদুলা। কিন্তু তবু যেন কিভাবে কিছু না কিছু খুঁত খুঁজে বের করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন জয়াদেবী। মাঝে মধ্যে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আর সংসারের এত চাপ নিতে পারি না আমি। সারা জীবন এই সংসারের ঝামেলা নিতে নিতে ক্লান্ত আমি, আর ভালো লাগে না। মৃদুলা বোঝে না, প্রতিদিন এসে ওর পেছনে দাঁড়িয়ে ওর খুন্তি নাড়া বা সবজি কাটার গতি, ধরন ইত্যাদি নিয়ে খুঁত বার করে এত ক্লান্ত হওয়ার দায়টা কেন উনি এত দায়িত্ব সহকারে পালন করে চলেছেন। তরকারিতে ঝাল হলে কেন ঝাল, মিষ্টি হলে কেন মিষ্টি, কোনো তীব্র স্বাদ না থাকলে বিস্বাদ রান্না ইত্যাদি মন্তব্য করে কি এমন বিশেষ দায়িত্ব সামলাচ্ছেন। বিকেলে চা জলখাবারে রোজ কি বানাবে তাই ভেবে পায় না।
কারণ যেটাই বানায় সেটাই হয় খুব ভারী, নয় ওনাদের পেট ভরে না, অথবা খাবার মতো হয় না। আবার রাতের জন্য আলাদা টুকটাক কিছু রান্না করতেই হয়। ধ্রুবর বাড়ি ফিরতে 8টা বেজে যায়। তারপরে মা বাবার সাথে বসে গল্প করে আড্ডা দিয়ে ঘরে এসে ফোন ঘাটে কিছুক্ষণ। সেই সময় কোনো ক্রমে যদি মৃদুলা ওই ঘরে ঢোকে, তবে কোনো না কোনো বাহানায় ঠিক ওকে ডেকে পাঠান শাশুড়ি মা। তা সে ওরা ওই ঘরে দুজন আলাদা কোনো কাজ করুক বা মৃদুলা সামান্য রেস্ট নেবার জন্য বসলেও তাই। ধ্রুব এখন বাড়ির বড় ছেলে, তাই সব দায়িত্বই ওর, শুধু আর্থিক বিষয় নয়, সবার ভালো মন্দ খেয়াল রাখার দায়িত্ব ওরই। পাছে বউয়ের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে, তার জন্য মাঝে মধ্যে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে ভাই বোনকে আগলে রাখার আর বাবা মায়ের সেবায় নিজেকে অর্পণ করাই জীবনের মূল লক্ষ্য। সারা জীবন অনেক কষ্ট করে ওদের মানুষ করছেন জয়া দেবী, তাই তার প্রতিদান হিসাবে তাদের প্রতি অগাধ ভালোবাসা আর সম্পূর্ণ সমর্পণ দাবি করেন তিনি। ভালোবাসা আর আনুগত্য কি একসাথে থাকতে পারে? মৃদুলা জানে না, কিন্তু এটা বোঝে যে ধ্রুব চায় না বাড়িতে কোনো রকম অশান্তি হোক, বাবা মা দুঃখ পাক বা ওর কোনো আচরণে দুই ভাই বোন কোনো ভুল শিক্ষা পাক। সেজন্য মা বাবাকে যথেষ্ট সম্মান করে ও মেনে চলে। এ কি, তোমার ঘাড়ে এটা কিসের দাগ? মশা কামড়েছে নাকি? চমকে পেছনে ফিরে দেখে মৃদুলা। অর্ঘ্য বলে চলে, মশাটা অনেক বড় তাই না? খুব দুষ্টু, রক্ত চুষে খায় আর তোমাকে ছিবড়ে করে নেয়। আমি কিন্তু মশার মতো না, কালো ভোমরা, ফুলের মধু খাই, তবে ফুলগুলোকে নষ্ট করি না, বরং নতুন ফুলের গাছ তৈরি করি। বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারো। কি যাচাই করে দেখবে বৌদি ভাই? তিন্নির কণ্ঠস্বর। অর্ঘ্য পরিস্থিতি সামাল দিয়ে বলল, আমি ভালোই রান্না করতে পারি, বৌদিকে সেটাই বলছিলাম। এখন হস্টেলে থাকতে থাকতে অনেক কিছু শিখে গেছি, কিন্তু বৌদি বিশ্বাসই করছে না, তাই বলছিলাম যাচাই করে দেখার কথা। তিন্নি বলল, তাই নাকি ছোটদা? তাহলে তো তোর হাতে রান্না খেতেই হচ্ছে একবার। কি খাওয়াবি বল? অর্ঘ্য বলল, তুই বল কি খাবি, আমি বানাবো আজ। মৃদুলা এতক্ষণে নীরবতা ভেঙে বলল, আজকে রান্না তো হয়ে গেছে ঠাকুরপো, বরং তুমি বিকেলে কিছু একটা বানিও, আমি তোমাকে সাহায্য করব। কথাটা শেষ হতে না হতেই অর্ঘ্য বলল, বেশ, কিন্তু ঠাকুরপো না বলে অর্ঘ্য বললে তবেই। মৃদুলা বলল, মা বলেছেন তোমাকে ঠাকুরপো বলেই ডাকতে। তাহলে তো আমাকে ঠাকুরজি বলতে পারো, আর দিদিভাইকেও। আমাকে নাম ধরে ডাকো কেন? আমি ছোট বলে? আর দিদিভাইকে দিদিভাই ডাকো কেন? মৃদুলা দুজনের দিকে তাকালো, তারপরে বলল, আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহি করার কোনো স্পেশাল কারণ আছে আজ? অর্ঘ্য বলল, না তো। কিন্তু আমি তো আজ প্রথম বলিনি, সেই কবে থেকে বলছি আমাকে নাম ধরে ডাকতে, বাকিরাও তো তাই ডাকে, দাদা, মা, দিদি, বাবা, সবাই। মৃদুলা বলল, তুমি ওদের চেয়ে ছোট, তাই আমার চেয়ে 1 বছরের বড় তুমি, তাহলে আমিও তিন্নির মতো ছোটদা ডাকি তোমাকে? অর্ঘ্য চোখ কপালে তুলে বলল, 1 বছর মানে 12 মাস, মানে 365 দিন, এত বড় আমি? বলে হা হা করে হাসতে লাগলো। মৃদুলা দুজনকেই পাশ কাটিয়ে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলল, কিছু লাগলে বলো, আমি আমার ঘরে আছি। অর্ঘ্য বরাবরই এরকমভাবে কথা বলে যেগুলো অন্যরকম ইঙ্গিত বহন করে। প্রতি মাসে 2-3 দিনের জন্য আসে, পুরো বাড়ি মাতিয়ে রাখে। জয়াদেবী 4 ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে পছন্দ অর্ঘ্যকেই। তিন্নি আদরের হলেও মায়ের সাথে বিশেষ মিল মিশ নেই। আর ধ্রুব খুব কম কথা বলে, একটু সিরিয়াস প্রকৃতির। বাড়ির যে কোনো বিষয় আলোচনার জন্য বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য জয়াদেবী ধ্রুবর ওপর নির্ভর করেন। অর্ঘ্য মাঝে মধ্যে মায়ের জন্য টুকটাক কিছু না কিছু নিয়ে আসে, কখনো খাবার বা কখনো শাড়ি বা অন্য কোনো জিনিস, যেগুলো বাকিরা অত গুরুত্ব দেয় না। আজ মন দিদিভাইয়েরও আসার কথা, অয়ন আর জামাইবাবুকে নিয়ে। দিদিভাই যখনই আসে বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে, তা সে খুব সামান্য কিছু হলেও। টিউশন পড়িয়ে বেশ কিছু টাকা রোজগার করে, সেখান থেকে সবার মন জুগিয়ে চলে নিজের শ্বশুর বাড়ি আর বাপের বাড়িরও। একদিন মৃদুলাকে একান্তে গল্পের ছলে এটাই বোঝানোর চেষ্টা করছিল, সব সম্পর্কগুলোতে স্বার্থ জড়িয়ে থাকে, তা সে রক্তের সম্পর্ক হোক বা বৈবাহিক। সবাই একে অন্যের থেকে কিছু না কিছু আশা করে, সে মুখ ফুটে বলুক আর নাই বলুক। সবার জীবনে কিছু না কিছুর অভাব থাকে, কেউ প্রকাশ করে আর কেউ করে না। মৃদুলা মনে মনে ভাবে, মন দিদিভাই নিশ্চয়ই খুব সুখী, কোনো সমস্যা নেই ওর জীবনে। বরের কাছে কিছু হাত পেতে চাইতে হয় না, নিজের শখ শৌখিনতা নিজেই পূরণ করে, আবার ছেলেকেও দেখে শুনে রাখে। শ্বশুরবাড়িতে সবার খুব প্রিয় সে। অয়ন দিদিভাইয়ের ছেলে, 2 বাড়ির সবার চোখের মণি। ওরা আসলে বাড়িতে যেন উৎসবের মেজাজ চলে। জয়াদেবীর তদারকি একটু বেশি বেড়ে যায়, জামাইয়ের পছন্দের রান্নাগুলো ঠিকমতো হচ্ছে কিনা বারবার এসে দেখে নেন। তবে একটা জিনিস আরও দিদিভাইয়ের ব্যাপারে স্বীকার করে মৃদুলা, ওরা যখনই আসে
শাশুড়ি মা সবার সাথে বসে খেলেও দিদিভাই কিন্তু বসে না। সবার খাওয়া শেষে মৃদুলার নিজের খাবারটা সমান ভাগ করে বেড়ে আনে। শুরুর দিকে মৃদুলা সবাইকে খাইয়ে যখন একা খেতে বসতো, তখন দিদিভাই ওকে খেতে দিতে গিয়ে দেখেছে প্রায় কিছু নেই, সামান্য ডাল ভাত ছাড়া। অথচ সারাদিন খেটে খুঁটে মৃদুলাই রান্না করেছে সবার জন্য। একদিন খেতে বসে নিজে থেকেই ওকে বলেছিল দিদিভাই, মৃদুলা, সংসারটা কিন্তু একটা গোলক ধাঁধা, কেউ বাঁচাতে আসবে না বিপাকে পড়লে, কেউ এক চিলতে সুখ খুঁজে দেবে না তোমার জন্য, নিজেকে নিজেরটা বুঝে নিতে হবে। মৃদুলা চুপ করে বসে শুনছিল। দিদিভাই আবার বলতে শুরু করে, আমার বাবা মা আর আমার বাড়ি বলে সেটা দুনিয়ার কোনো আলাদা জায়গা নয়, আমার জন্য স্পেশাল হতে পারে, তোমার জন্য নয়। আমার কাছে আমার শ্বশুর বাড়ি যেটা, তোমার কাছে তোমার শ্বশুর বাড়িও সেটাই। আমার কথাটা মনে রেখো, নিজের জন্য প্রয়োজনের পরিমাণটুকু আলাদা করে তুলে রাখতে শেখো, তা সে সুখ হোক আর খাবারই হোক। মৃদুলা মনে প্রাণে খুব সম্মান করে দিদিভাইকে, কিন্তু কোনোদিন নিজের দুঃখের কথা বলতে যায় না। তারপরেও কেমন করে যেন দিদিভাই সবটা বুঝে নেয়। ও জিজ্ঞেস করলে দিদিভাই বলে, আরে পাগলি, আমি তো এখন তোরও দিদিভাই, তুইও আমার পরিবার, তোর ভালো মন্দ বোঝার দায়িত্বও আমার। ইনফ্যাক্ট হয়তো তোর খেয়াল রাখাটা বেশি জরুরি। যাই হোক, কিছু সমস্যা হলে আমাকে বলিস। মৃদুলার দু চোখ বেয়ে জল নেমে আসে। ও জানে যে ও বলতেই পারে, কিন্তু লাভের লাভ কিছুই হবে না, কারণে দিদিভাই কাউকে কিছু বললে ঘুরে ফিরে সেটার জন্য পাল্টা জবাবদিহি ওকেই করতে হবে। এটা কিছুটা একটা চক্রের মতো, যেখানে চক্র সেখানে অশান্তির সম্ভাবনা বেশি। আজকাল মৃদুলা খুব কম কথা বলে, ঠিক যেটুকু দরকার সেটুকুই বলে, বাড়তি কোনো কথা বলে না। কেউ বললে শোনে, কিন্তু পাল্টা নিজের মতামত প্রকাশ করে না। শুধু মনে মনে একটু শান্তিতে থাকতে চায়, আর চায় মাতৃত্বকে অনুভব করতে। মৃদুলার বিয়ের বয়স যখন 4 মাস, তখন একবার ওর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে। তাড়াহুড়ো করে ছোটে দুজনে ডাক্তারের কাছে, কিন্তু সামান্য জটিলতা ছিল প্রেগনেন্সিতে। তখনও বাড়ির লোককে জানানো হয়নি। বেশ চলছিল। ধ্রুব একটু আধটু যত্ন নিতে শুরু করেছিল বউয়ের। অন্তত শরীর কেমন আছে, খেয়েছে কিনা এটুকু খোঁজ খবর নিত। মাসখানেক পেরোতেই কিছু জটিলতা দেখা দেয়। তখন ওর প্রায় 3 মাস চলছে। ডাক্তার জানায় জটিলতা বেশ গম্ভীর এবং বাচ্চাটিকে শেষ অবধি বাঁচানো যাবে না হয়তো। এমনকি মৃদুলারও প্রাণ সংশয় হতে পারে। গর্ভপাত করানোর পরামর্শ দেন ডাক্তারবাবু। ওরা আরও 2 জন ভালো গাইনি ডাক্তারের সাথে দেখা করে। রিপোর্ট দেখে ওনারাও একই পরামর্শ দেন। এরপর বাড়িতে সবটা জানাতে বাধ্য হয় ওরা। ওই ঘটনার পর থেকে ধ্রুব আর ওর মা একটু বেশি বিরক্ত হতে থাকে কথায় কথায়। সব শুনে জয়াদেবী বলেছিলেন, আমাদের সময় তো এসব ডাক্তারের বালাই ছিল না। তা বলে কি মা হয়নি? 4-4টে ছেলেমেয়ের জন্ম দিয়েছি, সুস্থ সবলভাবে মানুষ করেছি, আর এখন কিনা কিছু হবার আগে ডাক্তারের কাছে দৌড়ানো লাগে? যত সব ন্যাকামি। একখানা বাচ্চা জন্ম দিতে গিয়ে এমন হিমশিম খাচ্ছে যেন পুরো দুনিয়াতে একা উনি বাচ্চার জন্ম দিতে চলেছেন। ধ্রুব সামনে দাঁড়িয়ে থেকে সব শুনেছিল সেদিন, কোনো প্রতিবাদ করেনি। আর ছিল শ্বশুরমশাই, উনি জয়াদেবীকে বার কয়েক সংযত করার চেষ্টা করলেও জয়াদেবী তার তীব্র প্রতিবাদ করেছিলেন। অর্ঘ্য বা তিন্নি পরিবারের ছোট সদস্যদের মধ্যে পড়ে বলে তাদের কাছ থেকে বিষয়টা লুকিয়ে যাওয়া হয়। মুন দিদিভাই যখন মৃদুলাকে ফোন করেছিল, প্রথম 10 মিনিট মৃদুলা শুধু হাউমাউ করে কেঁদেছিল, কিছু বলতেই পারেনি। দিদিভাইও চুপ ছিল কিছুক্ষণ, তারপরে বলেছিল, তুই চাইলে কিছুদিন বাড়িতে থেকে আসতে পারিস, অথবা আমার কাছে এসে থেকে যেতে পারিস, আসবি? মৃদুলা ছোট্ট করে বলেছিল, না দিদিভাই, আমি ঠিক আছি, তুমি পারলে সময় করে একবার এসো। দিদিভাই বলেছিল, সে তো আসবই, তুই মন শক্ত কর, জীবনে কত কঠিন সময় আসবে, ভেঙে পড়লে চলবে না। আর মা তো কত কিছু বলে, সব কথা শুনবি না। আর ধ্রুবকে তো চিনিস, ওর মেজাজ খারাপ হলে কাউকে গ্রাহ্য করে না। নিজের খেয়াল রাখিস, পরের বার সব ঠিক হবে। একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে গেলে কিন্তু নিজেকে আগে সম্পূর্ণ সুস্থ হতে হবে, সেটা মনে রাখিস। তাই যা খুশি হয়ে যাক, নিজের যত্ন নিবি, কারোর কথায় কান দিস না। ভালো ভালো গল্পের বই পড়, গান শোন। মন খারাপ হলে আমাকে ফোন করবি কেমন? আমি তোর পাশে আছি। ডাক্তার জানিয়েছিলেন অন্তত 3 মাস কোনোভাবেই আর চেষ্টা করা যাবে না। কিন্তু ধ্রুব প্রায় 15 দিনের মাথায় রীতিমতো জোরপূর্বক সম্পর্ক স্থাপন করে মৃদুলার সাথে। যেই ঘটনার পর থেকে মৃদুলা এই বিষয়টা নিয়ে আতঙ্কে ভোগে। শারীরিক মিলনে কোনো আগ্রহ তো নেই, বরং ধ্রুব কাছে আসার চেষ্টা করলেই দুজনের মধ্যে কথাবার্তাও প্রায় হয় না বললেই চলে। এই ঘটনার পরপরই ওদের সবার একসাথে পুরী বেড়াতে যাবার পরিকল্পনা হয়। মূলত দিদিভাইয়ের প্ল্যান ছিল মৃদুলার ধ্রুবকে একসাথে একটু কোথাও ঘুরতে পাঠানোর। কিন্তু জয়াদেবী ঘুরতে যাবার কথা শুনে অমনি জেদ ধরলেন যে সবাই মিলে বেড়াতে যাবেন। অনেক বছর কোথাও একসাথে যাওয়া হয় না, সপরিবারে, এমনকি দিদিভাই, অয়ন আর জামাইবাবুও যাবে।
ধ্রুব সবার একসাথে যাবার ব্যবস্থা করেছিল, যার জন্য মৃদুলা কোনো আক্ষেপ করেনি, বরং খুশিই ছিল। আসলে দিদিভাইকে সবাই একটু বুঝে চলে, চট করে কেউ মৃদুলাকে উল্টোপাল্টা শোনাতে যায় না। সবাই যখন মন্দিরে পুজো দিয়ে ফিরে হোটেলে বসে আড্ডা দিচ্ছিল, মৃদুলা তখন সমুদ্র দেখতে একাই বেরিয়ে পড়েছিল। আসলে হোটেল থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই পৌঁছানো যায় সেখানে। চুপ করে সমুদ্রের পাড়ে বসে ঢেউয়ের আনাগোনা দেখছিল, আর মনে মনে ভাবছিল যে এখানে যদি কাটিয়ে দেওয়া যেত বাকি জীবনটা, তাহলে বেশ ভালো হতো। হঠাৎ কোথা থেকে অনেকটা জলের ছিটে এসে পড়ল ওর মুখে। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে সামনে তাকাতেই দেখল দুষ্টুমি ভরা হাসি দিচ্ছে অর্ঘ্য। মৃদুলা কিছু বলার আগে 2 হাত দিয়ে আরও অনেকটা জল ছিটিয়ে দিল ওর গায়ে। মৃদুলা এবার রেগে গিয়ে ওর দিকে এগোতেই নরম বালিতে পা আটকে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ল। অর্ঘ্য এক ছুটে মৃদুলাকে ধরতে গিয়ে নিজেও উল্টে পড়ল ঢেউয়ের আছাড়ে। মৃদুলা অর্ঘ্যর ওপর, অর্ঘ্যর একটা হাত মৃদুলার কোমরে, আরেকটা হাত কাঁধে। দুজনে নীরব কিছুক্ষণের জন্য। অর্ঘ্য নীরবতা ভেঙে বলল, এত মন খারাপ কেন তোমার? আমি আছি তো, আমাকে বলো। মৃদুলা অবাক হয়ে ভাবছিল, এতটুকু ভালোবাসা তো ধ্রুব দেখাতে পারত ওর প্রতি। ইচ্ছা করলো অর্ঘ্যর বুকে মাথা রাখতে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উঠে পড়ল। শাড়িটা ঠিক করার চেষ্টা করতে করতে হনহন করে এগিয়ে গেল হোটেলের দিকে। হোটেলে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে ধাক্কা লাগলো ধ্রুবর সাথে। অবাক হয়ে ধ্রুব বলল, কোথায় ছিলে তুমি? আমি ভাবলাম তুমি আমাদের রুমে, কিন্তু তুমি কাউকে না বলে একা একা কোথায় গেছিলে? আরে কি, তোমার শাড়ি ভিজে কেন? পেছনে অর্ঘ্য দৌড়ে আসছিল। ওদের দুজনকে দেখে নিজেই বলল, দাদা বৌদি সমুদ্রের পাড়ে ছিল, ঢেউয়ে ভিজে গেছে, চেঞ্জ করে নি, ঠান্ডা লেগে যাবে। মৃদুলা নিজের ঘরে গিয়ে শাড়ি পাল্টে ফেলল। একটু পর ধ্রুব এসে বলল, চলো আমরা সবাই সমুদ্রের পাড়ে যাচ্ছি। মৃদুলা দম দেওয়া পুতুলের মতো উঠে ধ্রুবকে অনুসরণ করল। সারা সন্ধে সেদিন অর্ঘ্য আর মৃদুলা একে অপরের কথাই ভাবছিল। অর্ঘ্য ছবি তুলতে ভালোবাসে, নিজের একটা দামি ক্যামেরা আছে যাতে ছবি তোলে সারাক্ষণ। বেশিরভাগ ফ্যামিলি ফটোতেও থাকে না, থাকে ক্যামেরার পেছনে। একটা এরকমই গ্রুপ ফটো তোলার সময় ধ্রুব জোর করে অর্ঘ্যকে দাঁড়াতে বলে, নিজে ছবি তুলবে বলে। মৃদুলা ডান দিকে সবার শেষে দাঁড়িয়েছিল। অর্ঘ্য এসে দাঁড়ালো ঠিক ওর পেছনে। সবার অলক্ষ্যে একটা হাত রাখলো মৃদুলার অনাবৃত কোমরে। হঠাৎ শিউরে উঠে নিজেকে সামলে নিল মৃদুলা। নিজের অজান্তে এক চিলতে হাসি খেলে গেল ওর মুখে। এভাবেই হেসে খেলে বেড়ানোর শেষে ফিরে এলো বাড়িতে। 3 বছর পর অর্ঘ্যর বিয়ে ঠিক হয়ে গেছে। জয়াদেবীর পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছেও। যদিও নিজের প্রচুর বান্ধবী ছিল, একাধিক সম্পর্কে লিপ্ত থেকেছে, সংখ্যাধিক প্রেয়সী আছে এখনো। চাইলেই তাদের মধ্যে কাউকে বিয়ে করতে পারত অনায়াসে। 2-1 মেয়ে তো নিজেরাই সামনে থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু অর্ঘ্য পরিষ্কার জানিয়েছিল বিয়ে সে মায়ের পছন্দের মেয়েকেই করবে। যথেষ্ট ভালো মাইনের চাকরিতে প্রতিষ্ঠিত এখন নিজের জীবনে। এমনকি টাকার জোরে বাড়ির সিদ্ধান্তগুলো বেশিরভাগ ওই নেয় এখন। তাতে অবশ্য ধ্রুব বরাবরই ওর পক্ষপাতিত্ব করে, কোনো দোষই দেখতে পায় না ওর, এমনকি বাড়িতে সবাই তাই। অর্ঘ্য চাকরি পাবার পরপরই নিজের একটা ফ্ল্যাট কিনে নিয়েছিল গোপনে। এমনিতে চাকরি পাওয়ার পরও মেস বাড়িতেই থাকতো, ছুটির দিনে আসতো। তাই শাশুড়ি মা জয়া দেবী ছেলেকে ঘরে আটকাতে ফন্দি করে বিয়ে দিলেন। এবার আর ঘরোয়া সুশ্রী বউ চাননি তিনি। দাবি ছিল চাকুরিজীবী স্মার্ট মেয়ে। পেয়েও গেলেন ভাগ্যক্রমে। বিয়ে ঠিক হয়ে গেলেও অর্ঘ্য এর চরিত্রে তেমন একটা পরিবর্তন আসলো না। মৃদুলার প্রতি ওর ব্যবহার প্রায় আগের মতনই। বদলেছে মৃদুলার জীবন। এখনও সে মা হয়ে উঠতে পারেনি শারীরিকভাবে, কিন্তু এখন সে একটি ছোট্ট শিশুদের স্কুলে শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছে। সেখানে অসংখ্য বাচ্চা, ঘণ্টা 3 সময় বাচ্চাগুলোকে সামলে বেশ ভালোই সময় কাটে ওর। মাতৃত্বের অভাবটা একটু হলেও যেন মিটেছে। এই চাকরিটা মৃদুলা পেয়েছে পাড়ারই একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ও মৃদুলার শ্বশুরমশাইয়ের ঘনিষ্ঠ বন্ধুর মারফত। উনি নিজেও স্কুলটার পরিচালনার কাজ করেন। মৃদুলাকে বহুদিন ধরে চেনেন। একবার গল্পের ছলে বাড়ি এসে নিজে থেকে মৃদুলাকে স্কুলে শিক্ষকতা করার প্রস্তাব দিলে মৃদুলা এক কথায় রাজি হয়ে যায়। তবে এই চাকরিটা কিন্তু মৃদুলা সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পর করে। সকালে রান্না, দুপুরে রান্না সমস্ত সামলে তবে চাকরিতে যায়। বাড়ি ফিরে এসে দ্রুত রান্নাঘরের বাকি দায়িত্ব সামলায়। কখনো তার কোনো কোনো কাজে বা দায়িত্ব পালনে খামতি রাখে না। শাশুড়ি মা জয়াদেবী খুব একটা খুশি হননি এই ব্যাপারটায়। মৃদুলা দুবেলা নাকের ডগা দিয়ে সেজেগুজে চাকরির নামে পাড়া চড়তে যায়, এমনটা বলেছেন আত্মীয় স্বজনদের। আর একটু বেশি খুঁত খুঁজে পান আজকাল মৃদুলার কাজকর্মে। তবে মৃদুলা আরও চুপচাপ হয়ে গেছে আগের থেকে। এখন শুধু প্রয়োজন ছাড়া কথা বলে না, আর প্রয়োজনেও একটার বেশি 2 বাড়তি কথা বলে না। ধ্রুবর সাথে দূরত্বটা আরও বেড়েছে। মানসিক দূরত্ব তো ছিলই, শারীরিকভাবেও মৃদুলা দূরত্ব তৈরি করেছে।
ধ্রুবকে নিজের কাছে আসা বা শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দিতে পারে না ঠিকই, তবে কোনো প্রকার উত্তেজনায় সাড়া দেয় না। একটা ঠান্ডা মৃতদেহের মতো পড়ে থাকে দাঁতে দাঁত চিপে। ধ্রুব তাতেও দমে না। নিজের কামনার দ্বারা পরিচালিত হয়ে বীর দর্পে যুদ্ধ জয়ের মতো করে নিজের লালসা মিটিয়ে পাশ ফিরে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। মৃদুলার রাত কাটে কখনো বা বাথরুমে, তো কখনো এক টুকরো বারান্দায়। অর্ঘ্যর বিয়ের জন্য কেনাকাটা করতে যাওয়া হবে। মৃদুলাকে বলা হয়েছে তৈরি থাকতে, কিন্তু ওর একটুও ইচ্ছা নেই যাওয়ার। রবিবার ছুটির দিন বলে এমনিতেই বেলা করে চলছিল সব। মুন দিদিভাইও আসবে বিকেলের দিকে। পাত্রী আর তার মাও যাবে কেনাকাটা করতে। মৃদুলা তাড়াতাড়ি হাত চালাচ্ছিল। মাছগুলো তেলে অসাবধানতা বশত ছাড়াতে কয়েক ফোঁটা তেল এসে ছিটল মৃদুলার হাতে। কোনো মতে কড়াইটা চাপা দিয়ে কল খুলে হাতটা জলের তলে ধরল। যন্ত্রণায় প্রায় চোখে জল আসার উপক্রম। কোনো মতে নিজেকে সামলে পেছন থেকে তোয়ালেটা দিয়ে হাতটা মুছতে যাবে, এমন সময় অর্ঘ্যর আগমন। বলল, তুমি যাবে না শুনলাম শপিং করতে, কেন? মৃদুলা বলল, শরীরটা ভালো নেই, তাছাড়া আজ বিকেলের দিকে একটু সীমাদের বাড়িতে যেতে হবে, পুজো আছে, গোছানোর কাজে একটু সাহায্য করতে হবে। শরীর ভালো নেই বলছো, এদিকে আবার পাশের বাড়ির পুজোর কাজে গোছাতে হবে তোমায়? কি হয়েছে খুলে বলো তো আমাকে। মৃদুলা একটু বিরক্ত হয়ে মাছের কড়াইটা গ্যাস থেকে নামিয়ে ওভেন বন্ধ করে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলল, কিছু না, ছাদে জামা কাপড়গুলো মেলা আছে, তুলে আনি বলে দৌড় মারল। অর্ঘ্য বুঝতে পেরেছে যে মৃদুলা ওকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু ও নাছোড়বান্দা। মৃদুলার পেছন পেছন ছাদে গেল। আজ আকাশটা মেঘলা, সকালের দিকে ভালোই রোদ ছিল। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসেছে। মৃদুলা দ্রুত তুলতে লাগলো। দু এক ফোঁটা বৃষ্টি যেন চোখে মুখে লেগেছে। এমন সময় অর্ঘ্য এসে মৃদুলার হাতের ওই জায়গাটায় চেপে ধরল, যেখানে সদ্য গরম তেলের ছিটে লেগেছে। যন্ত্রণায় কাতরে উঠল এক প্রকার। সাথে সাথে অর্ঘ্য মৃদুলার খুব কাছে এসে ওর হাতটা টেনে নিয়ে বলল, লাগলো নাকি খুব জোরে, দেখি বলে জোর করে মৃদুলার হাতটা নিজের দুহাতের মধ্যে নিয়ে দেখতে লাগলো আর বলতে লাগলো, খুব ব্যথা করছে? কথা না শুনলে এরকমই হয়, দেখি বলে আরও একটু ঘনিষ্ঠ হয়ে বসলো। মৃদুলা নিশ্চুপ। আর কোথায় ব্যথা লেগেছে বলো আমাকে বলে নিজের হাতটা মৃদুলার বুকের বাম পাশটায় রেখে বলল, এখানে বলে আলতো করে আঁচলটা নামিয়ে বুকের খাঁজ বরাবর নিজের ঠোঁট দুটো ডুবিয়ে চোখ দুটো বুজে বলল, এখানে। তারপরে মৃদুলার কোমরটা জড়িয়ে ওকে জোর করে কাছে টেনে নিয়ে জড়িয়ে ওর ঘাড়ে ঠোঁট দুটো ঘষতে লাগলো। মৃদুলা যেন পাথর হয়ে গেছে, চেয়েও নড়তে পারছে না, বা হয়তো নড়তে চাইছেই না, বুঝতে পারছে না। আরামে আবেশে চোখ বুজে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছে অর্ঘ্যর হাতে। তীব্র কামনা বাসনা নিজেকে আর ঠিক রাখতে পারছে না মৃদুলা। অর্ঘ্য আবার মৃদুলাকে নিজের থেকে আলগা করে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো। ভয়ে চোখ বুজে আছে মৃদুলা। দেখো আমার দিকে, তাকাও, অর্ঘ্য বলল। মৃদুলা তাকাতেই পারছে না লজ্জায়। শেষমেশ চোখ খুলল, দেখলো অর্ঘ্যর ব্লাউজের হুক খুলছে আর সেখানে একটা গভীর চুমু এঁকে দিচ্ছে। মৃদুলা নিজের নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল। এমন সময় প্রচণ্ড জোরে বাজ পড়ে বিদ্যুৎ চমকে উঠল। মৃদুলাকে নিয়ে তাড়াহুড়ো করে নিচের দিকে নেমে গেল অর্ঘ্য। মৃদুলা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিজেকে নিজে চিনতে পারছে না ও। জয়া দেবী আবার ছুটির দিনে এই সময় ঘরে দরজা বন্ধ করাটা মোটেও ভালো চোখে দেখলেন না। মিনিট পাঁচেক বাদে চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করলেন, বৌমার কি রান্না হয়ে গেছে নাকি? না আমরা না খেয়ে বেরিয়ে পড়ব। শাশুড়ির গলার আওয়াজে সম্বিত ফিরে পেল মৃদুলা। আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে এলো, নিজের শাড়ি আর ব্লাউজ ঠিক করে এসে বলল, হয়ে গেছে মা রান্না, শুধু ঝোলটা করলেই হয়ে যাবে, আমি এক্ষুনি খাবার বাড়ছি বলে টলতে টলতে রান্নাঘরের দিকে গেল। আশ্চর্য ব্যাপার, ধ্রুবর সাথে শারীরিক মিলনের আগে পরে কখনো এক মুহূর্তের জন্য ও উত্তেজিত হয় না। তবে কেন অর্ঘ্য ছুলে এরকম পাগলের মতো লাগে? কেন নিজেকে সামলাতে পারে না ও অর্ঘ্যর সামনে? সামনের মাসে অর্ঘ্যর বিয়ে, তাছাড়া এমনিতেও এটা অন্যায়। নিজেকে অর্ঘ্যর যাবতীয় বিষয় থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করে ও। এমনকি আজকাল কথাও বলে না প্রায়। কিন্তু আজ যেটা হলো সেটার পর লজ্জায় মুখ লোকানোর জায়গা পাচ্ছে না মৃদুলা। কি করে অর্ঘ্যর সামনে দাঁড়াবে? আর ধ্রুব, মৃদুলা ওকে ভালোবাসে না ঠিকই, কিন্তু স্বামী হিসাবে যাওয়ার প্রাপ্য তা অর্ঘ্যকে দিতে পারে না এভাবে, এটা অন্যায়। অর্ঘ্যর বিয়ের দিন এগিয়ে আসছে, বাড়িতে উৎসবের পরিবেশ। অর্ঘ্য প্রায় দিন 15 ছুটি পেয়েছে বিয়ের আগে পরে মিলিয়ে। তবে সেটা ছাড়াও এখন কটা দিন বাড়ি থেকে অফিস যাতায়াত করছে। ওর হবু বউয়ের নাম অন্তরা, ডাকনাম ঝিলিক। ওরা সবাই ঝিলিক বলেই ডাকে। মৃদুলা ঘরের সব কাজ সেরে স্কুলের জন্য বেরোবে, এমন সময় হঠাৎ ঝিলিকের ফোন। মেয়েটা একদিন ছাড়া ছাড়া ফোন করে মৃদুলাকে, কিন্তু সেটা তো এই অসময়ে নয়, বরং বিকেল সন্ধ্যা বা রাতের দিকে। তবে আজ হঠাৎ এই সময়ে ওর ফোন দেখে বেশ অবাক হলো ও। আজ এমনিতেই একটু দেরি হয়ে গেছে, কারণ ধ্রুব অফিসে না গিয়ে বাবা আর মাকে ডাক্তারের কাছে
গেছে রুটিন চেক আপের জন্য। অর্ঘ্য অফিসে আর তিন্নিও কলেজে, ফলে সবাইকে সব গুছিয়ে দিতে গিয়ে বেশি দেরি হয়েছে। মৃদুলা ফোনটা রিসিভ করতে পারলো না, ভাবলো স্কুলে গিয়ে একটু ফাঁকা হলেই ফোন করে কথা বলে নেবে। যেমন ভাবা তেমন কাজ। স্কুলে গিয়ে বাচ্চাদের টিফিন ব্রেকে একটু আড়ালে গিয়ে ফোন করলো ঝিলিককে। ঝিলিক ফোনটা তুলে কিছু বলছে না দেখে নিজেই বার কয়েক হ্যালো বলার পর বুঝতে পারলো ওপাশে মেয়েটা নিঃশব্দে কাঁদছে। মৃদুলা কি করবে বুঝতে পারল না। অর্ঘ্য এমনিতে খুব একটা ঝগড়ুটে নয়, ঝিলিকের সাথে যে খুব ঝগড়া করে এমন কোনো অভিযোগ শোনেনি। তাছাড়া ঝিলিকও বেশ চাপা স্বভাবের, কিছু হলে দুম করে নালিশ করতে আসবে এমনটাও মনে হয় না। তবে বেশ কয়েকদিন হলো কথাবার্তা হওয়াতে দুজনে বেশ খোলামেলাভাবে মেশে একে অপরের সাথে। ফলে ঝগড়া হলে মৃদুলার কাছে অভিযোগ করে সান্ত্বনা চাইতে আসার মেয়ে ঝিলিক নয়। সে চাকুরিজীবী, একটা বড় নামকরা হসপিটালের অর্থনৈতিক বিভাগের সবকিছু পরিচালনা করে। সেই মেয়ে কিনা কাঁদছে, তাও নীরবে। মৃদুলা এবার প্রায় ধমকের সুরে বলল, ঝিলিক চুপ করো, এরকম কাঁদবে না। কি হয়েছে আমাকে বলো, তুমি এখন কোথায় আছো? আমি কি যাব তোমার কাছে? ঝিলিক ওপাশ থেকে বলল, দিদি আমার সর্বনাশ হয়ে গেল। মৃদুলা এবার আরও অবাক হলো, বলল, মানে কি বলছো? কি হয়েছে প্লিজ বলো আমাকে। ঝিলিক বলল, দিদি আজ সকালে একটা মেয়ে এসেছিল, আমাকে অনেক অনেক কথা বলল অর্ঘ্যর ব্যাপারে। ও নাকি অর্ঘ্যর সাথে বহুবার। বলে চুপ করে গেল, আর কিছু বলতে পারল না। মৃদুলা বাকিটা আন্দাজ করে ফেলে বলল, শান্ত হও ঝিলিক, কে নাকি তোমাকে যা খুশি তাই বলেছে, আর তাই শুনে এত মন খারাপ করছো? ঝিলিক বলল, না গো দিদি, শুধু ওই মেয়েটির সাথে না, তোমার দেওর একাধিক মেয়ের সাথে সম্পর্কে ছিল, তার প্রমাণ এর আগেও পেয়েছি। কিন্তু এখন এই মেয়েটি ওদের কিছু এত ঘনিষ্ঠ মুহূর্তে ছবি আমাকে দেখিয়েছে যেটা অবিশ্বাস করার উপায় নেই। মৃদুলা জানে মেয়েটির কথাগুলো এক অক্ষরও মিথ্যে নয়। আসলে দিন 2-3 আগেই একটা খুব জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে অর্ঘ্য নিজের আর ঝিলিকেরও একটা ছবি ছাড়ে, সাথে ভালোবাসার ক্যাপশন, আর খুব শীঘ্রই ওরা এক হতে চলেছে এমনটাও লেখে। তা দেখে সম্ভবত অর্ঘ্যর কোনো প্রাক্তনী ক্ষেপে উঠেছে। ঝিলিকের সমস্ত ডিটেলস ওই যোগাযোগের মাধ্যমে পেয়ে ওর কাছে গিয়ে কান ভাঙানি দিয়েছে। তবে মৃদুলা যথাসাধ্য চেষ্টা করলো পরিস্থিতি সামাল দেবার। ঝিলিক এখনকার দিনে ছবিতে এসব কিছু কারিকুরি করা যায় ক্যাফের লোকজনকে ধরে, অথবা নিজেই বিভিন্ন ওয়েবসাইটের সাহায্যে। তার জন্য দুজনের ছবি হলেই চলে। তুমি তো এসব জানোই তাই না? ঝিলিক নাক টেনে বলল, সেটাও ভেবেছিলাম দিদি, কিন্তু মেয়েটা আমাকে অর্ঘ্যর শরীরের এমন কিছু ডিটেলস বলেছে যা ওকে নগ্ন না দেখলে বলা সম্ভব না। মৃদুলা এবার চুপ করে গেল, কিছু বলার নেই আর ওর। ঝিলিক আবার বলল, দিদি আমি এখন কি করব? সব কিছু জেনে শুনে ওকে কি করে মেনে নেব? আর যদিও বা নিই, তাহলে কি আর কোনোদিনও আগের মতন মন থেকে ভালোবাসতে পারবো? মৃদুলা মনে মনে বলল, ভালোবাসা কারে কয়? ধ্রুব তো শুধু মৃদুলার সাথে শারীরিকভাবে মিলিত হতে চায়। এত বছর একসাথে আছে, কখনো দাবি করতে পারবে ওর কোনো চারিত্রিক দুর্বলতা দেখেছে বলে? মেয়ে কলিদের সম্মান করে দিদি অথবা বোন বলে, কিন্তু তাতেও কি ওদের ভালোবাসা বেঁচে আছে? নিজেকে সামলে নিয়ে বলল, দেখো ঝিলিক, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আমি আসলে স্কুলে আছি, বাড়ি ফেরার পর তোমার সাথে কথা বলছি। রাগ করো না কেমন? আর নিজেকে শান্ত করো। পারলে আজ বিকেলের দিকে একবার ফ্রি হলে একটা কোথাও দেখা করতে পারি। তোমার অফিসের পাশে যে ক্যাফেটা আছে সেখানে। তোমার আপত্তি নেই তো? ঝিলিক একটু ভেবে বলল, না আমি অপেক্ষা করব, তুমি এসো। মৃদুলা ফোনটা রেখে মনে মনে পরিকল্পনা শুরু করলো কিভাবে ঝিলিককে বোঝানো যায়। সেটার একটা তালিকা তৈরি করলো। বাড়ি ফিরে আসার সময় দেখলো অর্ঘ্যর ফোন। মৃদুলা তুলল না, আবার বেজে গেল ফোনটা। এভাবে বার চারেক বাজার পর ফোনটা তুলল মৃদুলা। ওপাশ থেকে অধৈর্য গলায় অর্ঘ্য বলল, কোথায় তুমি? কতবার ফোন করছি, তোলো না কেন? মৃদুলা বলল, রাস্তায় ছিলাম। অর্ঘ্য বলল, রাস্তায় ফোন ধরা বারণ? মৃদুলা বলল, কি বলবো বলো ঠাকুরপো। অর্ঘ্য বলল, ঝিলিক আমার ফোন তুলছে না সকাল থেকে, কি হয়েছে ওর কিছু জানো? কাল অবধি তো সব ঠিকঠাকই ছিল, আজ হঠাৎ কি হলো? মৃদুলা বলল, ও কোনো কারণে ব্যস্ত আছে একটু, তুমি এই মুহূর্তে বারবার ওকে ফোন করো না, আমি কথা বলবো ওর সাথে, তারপরে তুমি ফোন করো। অর্ঘ্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানেটা কি? তুমি ঠিক করবে আমি আমার বউয়ের সাথে কখন কথা বলবো? আর তার মানে তুমি জানো কি হয়েছে, তাও বলছো না আমাকে কেন? মৃদুলা শান্ত গলায় বলল, দেখো ঠাকুরপো, আমি যা বলছি সেটা শোনো, তোমার ভালোর জন্যই বলছি। তোমাকে সবটা বলবো, কিন্তু এক্ষুনি না, আমি একটু বেরোবো একটু পর। কথা দিচ্ছি আজ রাতের মধ্যে ঝিলিক নিজে তোমাকে ফোন করবে, ততক্ষণ অপেক্ষা করো। বাকিটা আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার ক্ষতি চাই না। অর্ঘ্য কিছু বলল না, ফোনটা রেখে দিল। মৃদুলা বাড়ি ফিরে দেখল শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে নিয়ে
ধ্রুব বাড়ি ফিরে এসেছে। ধ্রুব বলল, কাল বাবা মাকে নিয়ে পুজো দিতে যাবে, সকালবেলায় বেরোবে, ফিরতে সন্ধে হবে। আমি আর ছুটি ম্যানেজ করতে পারিনি, অর্ঘ্য ছুটি পাবে না। যাই হোক, সকাল সকাল বাবা মায়ের জন্য খাবার প্যাক করে দিও, শুকনো কিছু, ওরা ওখানে খেয়ে নেবে মাঝে, কেমন? মৃদুলা ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে। মৃদুলার বুকের ভেতরে ঝড় চলছে তখন। যা ঘটেছে তা ধ্রুবকে জানানোর উপায় নেই। আসলে ওরা মেয়ে পক্ষকে দাবিয়ে রাখার নীতিতেই বিশ্বাস করে। আর ধ্রুবর যা মেজাজ, জানতে পারলে এক্ষুনি তুলকালাম অশান্তি করবে। বিয়েটা এমনি টিকবে না, অমনিও না। ফলে নিজের মাথা ঠান্ডা রেখে বলল, আজ বিকেলে আমাকে একটু বেরোতে হবে, কিছু কেনাকাটা আছে। মৃদুলা জানে বিয়ের কেনাকাটার কথা বললে কখনো ধ্রুব বাধা দেবে না, দিলও না, শুধু বলল ঠিক আছে। মৃদুলা আর ঝিলিক মুখোমুখি বসে আছে ক্যাফেতে। ঝিলিকের মুখটা থমথম করছে, যে কোনো সময় অঝরে বর্ষণ সম্ভব। মৃদুলাই প্রথম মুখ খুলল, ঝিলিক দেখো, বিয়ের মুখে এরকম একটা খবর পাওয়া খুব মর্মান্তিক, কিন্তু তুমি একটু গভীরভাবে ভেবে দেখো তো একটা কথা, যদি তুমি এই ব্যাপারটা না জানতে তাহলে কি কোনো পরিবর্তন হতো তোমাদের সম্পর্কে? না তো। কিন্তু সত্যিটা কিন্তু তখনও সেটাই হতো যেটা তুমি জানতে পেরেছ, তাতে কিছু বদলাতো না তোমাদের মাঝে। তাহলে অর্ঘ্য নিশ্চয়ই তোমাকে আর শুধু তোমাকেই ভালোবাসে। কোনো দুর্বল মুহূর্তে কোনো মেয়ের সাথে হয়তো কোনো কিছু ঘটিয়েছে, কিন্তু যদি তাকে ভালোবাসতো তাহলে নিশ্চয়ই বিয়েটাও তাকেই করতে চাইতো, তোমাকে নয়। ছেলেদের কাছে শরীরটা খুব বড় একটা বিষয়, জানো তো। একটা ছেলে যদি কারোর সাথে ফিজিক্যাল হওয়ার পরও তাকে বিয়ে করার কথা না ভাবে, তার মানে সে মেয়েটিকে ভালোবাসে না। ভালোবাসলে সারা জীবন একসাথে থাকতে চাইতো, যেটা অর্ঘ্য শুধু তোমার কাছে চায়। তুমি কি বুঝতে পারছো আমার কথা? ঝিলিকের গাল বেয়ে অভিমানগুলো গড়িয়ে পড়ছে। একটু কাঁপা কাঁপা গলায় বলল, দিদি, ও আমাকে কখনো বলেনি ওর এর আগে কোনো মেয়ের সাথে এত গভীর সম্পর্ক ছিল। প্রেম করেছে কয়েকটা, কিন্তু খুব ক্যাজুয়াল, এমনটাই বলেছিল আমাকে। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ভাবিনি এভাবে ঠকতে হবে। মৃদুলা ঝিলিকের হাতটা ধরে বলল, ঝিলিক যে তোমাকে এসব বলেছে, সে নিশ্চয়ই বলেছে এসব ঘটনার আগের, তোমার সাথে বিয়ের সম্বন্ধ হবার পরের নয়। আরও তোমাকে যদি বলতো তখনও নিশ্চয়ই তুমি এভাবেই রিয়াক্ট করতে, যেটা কিনা আমার চোখেও স্বাভাবিক। কিন্তু ভেবে দেখো, ও তোমাকে জানায়নি নিশ্চয়ই এটা ভেবেই যে তোমাদের মধ্যে অশান্তি হতে পারে, বা হয়তো তোমাকে হারানোর ভয়ে। ঝিলিক চুপ করে রইল। মৃদুলা আবারও বলল, ঝিলিক, সব বয়সের কিছু ধর্ম থাকে, ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়। শুধু শারীরিক সম্পর্ক থেকে থাকলেই যদি বিশ্বাসঘাতকতা হয়, তাহলে মানসিক সম্পর্ক থাকলেও তাই হওয়া উচিত, তাই না? শরীরটা আমাদের মেয়েদের কাছে বড্ড ব্যক্তিগত, বড্ড গোপনীয়, কারণ সমাজের চোখে শারীরিকভাবে মেলামেশা করা অনৈতিক। যখন অর্ঘ্য তোমাকে নিজের প্রেমের গল্প বলছে, তখন হয়তো এটাও বলা উচিত ছিল, কিন্তু হয়তো তুমি এই বিষয়টাকে মেনে নিতে পারবে না বলেই জানাইনি। আচ্ছা, যদি এটাও বলে দিত তবে তুমি কি করতে বলো তো? বিয়েটা করতে না কেন? শুধু কারোর সাথে শরীরটা শেয়ার করেছে বলে, আর মনটা শেয়ার করেছে সেটা মেনে নিতে পারলে? কোথায় নিজের আশ্রয় খুঁজছো, অর্ঘ্যর শরীরে নাকি মনে? নাকি দুটো জায়গাতেই? যা হয়ে গেছে সেটা কি বদলানো যাবে না? তো যদি তুমি ওকে বিয়ে না করো, এখন অন্য কাউকে বিয়ে করলে, আর ভগবান না করুক বিয়ের পর জানতে পারলে যে তারও বিয়ের আগে অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, তখন কি করবে বলো তো? এগুলো কিছু হয় না ঝিলিক, বিশ্বাস করো। আমার এত বছরের সংসার, এটুকু বুঝি, পাশে থাকার জন্য ভালোবেসে আঁকড়ে ধরলেই হয়। ছেড়ে চলে যাবার প্রচুর বাহানা থাকা সত্ত্বেও একেই সংসার বলে। সময় নিজেই সবকিছু শিখিয়ে পড়িয়ে নেয়, কি মনে রাখতে হয় আর কি ভুলে যেতে হয়। নিজেদের মধ্যে ভালোবাসাটা সত্যি হলে হাজারটা ঝড় পার করেও একসাথে থাকা যায়। ক্ষমা করে পাশে থাকতে পারাটাই ভালোবাসা। একটু বিশ্বাস করো আমাকে, অর্ঘ্য তোমাকে খুব ভালো রাখবে, তোমাকে নিজের ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেবে। ঝিলিক এতক্ষণে প্রথমবার চোখ তুলে তাকালো, দুটো চোখ রক্তের মতো লাল। মৃদুলা নিজের ব্যাগ থেকে জল বার করে ওর হাতে দিল খাবার জন্য। ঝিলিক একটু জল খেলো। ওরা কফি অর্ডার করেছিল অনেকক্ষণ আগে, সেগুলো কবেই ঠান্ডা জল হয়ে গেছে। মৃদুলা অনুরোধ করলো একজন কর্মচারীকে ওগুলো গরম করে দেবার জন্য। ঝিলিক একটু ভেবে বলল, দিদি, তুমি ঠিক বলছো, অর্ঘ্য আমাকেই ভালোবাসবে শুধু। বিয়ের পর কখনো যদি এরকম কিছু জানতে পারি, আমি মেনে নিতে পারবো না। মৃদুলা বলল, আমি কথা দিচ্ছি ঝিলিক, বিয়ের পর অর্ঘ্য শুধু তোমাকেই ভালোবাসবে আর কাউকে না। দুজনে এরকম চুপচাপ কফি খেলো বসে। মৃদুলা আবার জিজ্ঞেস করলো ঝিলিককে, তুমি মন থেকে ক্ষমা করলে তো অর্ঘ্যকে? ঝিলিক বলল, জানি না, তবে তোমার কথাগুলোতে যুক্তি আছে, নিজেকে বোঝাতে হয়তো কিছুটা সময় লাগবে। ঝিলিক, আমার মতে তুমি শান্তভাবে অর্ঘ্যর সাথে বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করো, বেশি দেরি করো না, পারলে আজ রাতেই করো। বাকিটাও তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে বলবে, নিজের ভালোবাসার পরীক্ষায় নিশ্চয়ই উত্তীর্ণ হবে। ঝিলিক নিমরাজি হয়ে বলল, ঠিক আছে।
আর একটা কথা, অর্ঘ্যর সাথে কথা হবার আগে কোনোভাবে নিজের বাড়ির লোকজনকে বা কাউকে এই ব্যাপারে জানিও না। ওর কথায় যদি বিশ্বাস না হয়, যদি ভবিষ্যৎটা একসাথে না থাকলেও ভালো থাকতে পারবে বলে মনে করো, তখনই জানিও, কেমন? ঝিলিক মাথা নাড়ালো। এরপর ঝিলিক একটা গাড়ি নিয়ে নিজের বাড়ির পথে এগোতেই মৃদুলা অর্ঘ্যকে ফোন করে ওই ক্যাফেতে আসতে বলল। মৃদুলা জানে ওর অফিস থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না। এই ফাঁকে বুদ্ধি করে একটা নতুন শাড়ি কিনে আনলো পাশেই একটা দোকান থেকে, যাতে বাড়ি ফিরে বলতে পারে যে সেটাই কিনতে গেছিল। অর্ঘ্য আসতেই মৃদুলা ওকে শুরু থেকে শেষ অবধি সবটা জানালো। অর্ঘ্য মাথা ঠিক রাখতে না পেরে বলল, কি নাম ছিল মেয়েটার? শান্ত হও ঠাকুরপো, নামটা আমিও জানতে চাইনি আর ঝিলিকও বলেনি, কিন্তু তোমার তো জানার কথা। অর্ঘ্য রেগে বলল, আমি কেমন করে জানবো কোন মেয়ে? এত বড় সাহস! সামনে পেলে বুঝিয়ে দিতাম এক্ষুনি আমি কি। মৃদুলা বলল, এখন ওসব বুঝিয়ে কাজ নেই, এটা ভাবো ঝিলিককে কিভাবে কনভিন্স করবে। আমি যেটুকু সম্ভব বুঝিয়েছি, এখন তোমাকে বাকিটা যে করে হোক সামলাতেই হবে। বিয়ের আর কটা দিন মাত্র বাকি, এখন কিছু একটা হলে মান সম্মান কিছু থাকবে না। অর্ঘ্য বলল, জানি। এরপর ওরা বাড়ি ফিরে গেল। রাতে অর্ঘ্যর সাথে ঝিলিকের একপ্রস্থ ঝগড়াঝাটির পর দুজনেই একটু শান্ত হলো। অর্ঘ্য নিজের ভুলের জন্য ক্ষমা চাইল ঝিলিকের কাছে, কথাও দিল ওকে আর কখনো এরকম করবে না বলে। ঝিলিক হয়তো আগের মতো পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবু বিয়ে থেকে পেছপা হয়নি। মৃদুলা সারা রাত ছটফট করেছে, ঘুমোতে পারেনি। সকাল হতেই এক ফাঁকে সবার চোখের আড়ালে চা দেবার বাহানায় অর্ঘ্যর ঘরে গেল। অর্ঘ্যকে ঠেলে তুলতেই ও বলল, আরে কি হলোটা কি? সারা রাত বউয়ের গজগজ শোনো আর সকালে বৌদির। মৃদুলা বলল, ঝিলিক কি বলল? অর্ঘ্য বলল, সব ঠিক আছে, ও এটা নিয়ে আর কোনো ইস্যু বানাবে না। ব্যাস এটুকু শোনার অপেক্ষায় ছিল মৃদুলা। রান্নাঘরে এসে নিজের কাজে লেগে পড়ল আবার। মৃদুলা নিজের যাবতীয় কাজ সেরে শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের খাবার গুছিয়ে বেরিয়ে পড়ল স্কুলের পথে। ওদের স্কুলে একটা বাচ্চার জন্মদিন আজ, নাম সৌজন্য। বাচ্চাটির মা নেই, তবে বাড়ি শুদ্ধ সবাই খুব ভালোবাসে ওকে। তবু খুদেটা মায়ের অভাব খুব বোঝে। সৌজন্যর বাড়ি থেকে কেক এসেছিল, সব বাচ্চাদের মধ্যে ভাগাভাগি করে বিতরণ হবার পর সৌজন্য নিজের ভাগের কেকটা নিয়ে আসে মৃদুলার কাছে। মৃদুলা ওকে বুকে জড়িয়ে আদর করতে লাগলে মৃদুলার হাতে কেকটা দিয়ে বলে, তোমাকে আমার কেকটা দিলে তুমি আমাকে মা এনে দেবে। মৃদুলার চোখে জল ভরে আসে। ছলছলে চোখে ওকে কোলে নিয়ে আদর করতে করতে বলে, তুমি বড় হও, ভালো করে লেখাপড়া করো, দেখবে তারপরে মা ফিরে আসবে, কেমন? মন খারাপ করে না, লক্ষ্মী সোনা। আসলে ওর জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওর মা মারা যায়, এমনটাই জানিয়েছিলেন ওর বাবা। মনটা বেশ খারাপ ছিল আজ মৃদুলার। ভগবান এত নিষ্ঠুর কেন? এতটুকু বাচ্চাকে ওর মায়ের থেকে আলাদা করে দিয়েছে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটা গল্পের বই হাতে নিয়ে আধশোয়া হয়ে ঝিমোচ্ছিল মৃদুলা। হঠাৎ কলিং বেল বাজায়, ভাবল পাশের বাড়ি ছেলেটা এসেছে হয়তো, কিন্তু না। দরজা খুলে দেখলো সামনে দাঁড়িয়ে অর্ঘ্য। অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঠাকুরপো তুমি এত তাড়াতাড়ি? অর্ঘ্য বিরক্ত হয়ে বলল, আহ, দরজায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে নাকি? বাড়িতে ঢুকতে দেবে না? মৃদুলা দরজা থেকে সরে দাঁড়িয়ে অর্ঘ্যকে ঢোকার জায়গা করে দিল। অর্ঘ্য ব্যাগটা নামিয়ে বলল, মাথা ব্যথা করছে, কোনো ওষুধ থাকলে দাও তো। মৃদুলা নিজেও মাথা ব্যথায় ভোগে মাঝে মধ্যে, তাই ওষুধ সবসময় থাকে কাছে। সেটাই দিল অর্ঘ্যকে। অর্ঘ্য নিজের রুমে গেলে মৃদুলাও নিজের ঘরের দিকে গেল। একটু পর আবার ডাক আসলো, বৌদি। মৃদুলার চোখ দুটো লেগে গেছিল, তাও উঠে যাই বলে দৌড়ালো অর্ঘ্যর ঘরের দিকে। দরজা খোলাই ছিল, গিয়ে বলল, বলো ঠাকুরপো। অর্ঘ্য বলল, একটু মাথাটা টিপে দাও না। মৃদুলা একটু ইতস্তত বোধ করছিল। বিগত কয়েকদিনে যা হয়েছে তারপরে অর্ঘ্যর মাথা টেপাটা কতটা যুক্তিসঙ্গত হবে বুঝতে পারল না। তবুও বসলো অর্ঘ্যর মাথার পাশে। কাপা কাপা হাতটা কপালে ছোঁয়াতেই বুঝলো শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি, সম্ভবত ভেতরে ভেতরে জ্বর। একটু মায়া হলো অর্ঘ্যর প্রতি, খুব আলতোভাবে টিপে দিতে লাগলো কপাল। অর্ঘ্য একটু রেগেই বলল, আরে খাওনি নাকি? হাতে জোর নেই? মৃদুলার এবার রাগ উঠল, খুব জোরে টিপে ধরলো কপালে দুটো পাশ। অর্ঘ্য প্রথম কয়েক সেকেন্ড কিছু না বললেও বেশিক্ষণ সহ্য করতে পারল না, বলল, কি অদ্ভুত, এত জোরে টেপে নাকি? মৃদুলা বিরক্ত হয়ে বলল, আমি পারবো না, যা খুশি করোগে যাও। আস্তে টিপলে সমস্যা, জোরে টিপলে সমস্যা, আমি কি করব? অর্ঘ্য বুঝলো মৃদুলা রাগ করেছে। ও চট করে মৃদুলাকে টেনে বিছানার ওপর ফেললো, নিজেও উঠে পড়লো ওর ওপর আলগাভাবে। মৃদুলা অর্ঘ্যকে ঠেলে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। অর্ঘ্য গায়ের জোরে মৃদুলার শরীরের ওপর প্রভাব বিস্তার করতে লাগলো।
মৃদুলা কিছু বলা বা করার চেষ্টা করলে ওর ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরলো। তারপর খুব যত্নে মৃদুলার ঠোঁট দুটোকে নিজের ঠোঁট দিয়ে আদর করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মৃদুলা সম্মোহিতের মতো অর্ঘ্যর আদরে সাড়া দিতে লাগলো। অর্ঘ্যর পিঠে 2 হাত দিয়ে চাপ দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করতে লাগলো। অর্ঘ্য এবার মৃদুলার ঠোঁট ছেড়ে কানি আর ঘাড়ের কাছে ঠোঁট ডোবালো। ঘাড়ে আদর করতে মৃদুলা খিলখিল করে হেসে উঠল। খুব স্পর্শকাতর জায়গা ওর ঘাড়। অর্ঘ্য আরো দুষ্টুমি করে ওর ঘাড়ের দুপাশে আরো বেশি করে আদর করতে লাগলো। কানের লতিতে ছোট্ট ছোট্ট কামড় দিতে লাগলো। মৃদুলা হেসে গড়াগড়ি, প্রায় দম আটকে যায় ওর। অর্ঘ্যকে এবার জোরে এক ধাক্কা মারায় অর্ঘ্য খাট থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। মৃদুলা ওপর থেকে ওকে ফেলে দিয়ে আরো হাসতে লাগলো মজা করে। অর্ঘ্য শুয়ে শুয়ে মৃদুলাকে দেখতে লাগলো। মৃদুলা জিজ্ঞেস করলো হাসতে হাসতে, কি দেখছো অমনি করে? অর্ঘ্য বলল, ভাবছি দাদা রোজ রাতে জেগে সকালে অফিস কি করে যায়। আমার তো কাল এক রাত জেগেই মাথা ব্যথা, হাফ ডে ছুটি নিতে হলো। মৃদুলা বলল, তোমার দাদা রাত জাগতে যাবে কেন? ও তো নাক ডেকে ঘুমোয়। অর্ঘ্য অবাক হওয়ার ভঙ্গিতে উঠে বসে ঝুঁকে পড়া মৃদুলার মুখের খুব কাছে মুখটা নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি ঘুমোয়? তোমায় পাশে রেখে কেউ ঘুমোতে পারে? বলে মৃদুলার চুলের মুঠি ধরে আবারও ঠোঁট দুটো কামড়ে ধরল। মৃদুলা লাগছে বলে অর্ঘ্যর হাতটাকে নিজের চুলের থেকে টেনে সরিয়ে নিজের বুকের উপর রেখে বলল, বিশ্বাস করো ও সত্যি ঘুমোয়। অর্ঘ্য আবার খাটে উঠে এলো। ওর হাত দুটো ব্যস্ত হয়ে পড়লো মৃদুলাকে অনাবৃত করার কাজে। এমন সময় কলিং বেল বেজে উঠলে মৃদুলা অর্ঘ্যকে ঠেলে সরিয়ে নিজেকে সামলে দরজা খুলতে যাবার তোড়জোড় করতে লাগলো। বলল, তিন্নি এসে গেছে, ওকে খেতে দিতে হবে, ছাড়ো। অর্ঘ্য মৃদুলার হাতটা পেছন থেকে চেপে ধরে বলল, খুলতে হবে না, থাক একটু দাঁড়িয়ে। মৃদুলা জোর করে নিজের হাত ছাড়িয়ে বলল, উফ পাগল একটা, বলে দৌড়ে গিয়ে দরজা খুলল। তিন্নি বিরক্ত মুখে বলল, এত দেরি হলো কেন দরজা খুলতে? কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? একটু চোখটা লেগে গেছিল তাই দেরি হলো। তুমি ফ্রেশ হও, আমি খাবারটা বাড়ছি। আমি খেয়ে এসেছি, এখন ঘুমোবো। সে কি দুপুরের খাবার খাবে না? তিন্নি কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মৃদুলার কারণটা একটু একটু আজ করতে পারছে। একদিন ভর দুপুরবেলা স্কুল থেকে ফেরার সময় পাড়ার মোড়ে একটা ছেলের বাইক থেকে নেমে দাঁড়িয়ে ছেলেটির সাথে গল্প করতে দেখেছিল তিন্নিকে। গল্প করার ভঙ্গি দেখে বন্ধুর চেয়ে একটু বেশি কিছু মনে হচ্ছিল। আজ সম্ভবত তার সাথে ঝগড়া হয়েছে এবং সেই কারণে মেজাজ বিগড়ে আছে। তিন্নিকে আজকাল রাতেও প্রায়ই দেখে কারোর সাথে যেন ফিসফিসে হাসি ঠাট্টা করে। আসলে তিন্নিকে বরাবরই ভীষণ বদমেজাজি দেখেছে মৃদুলা, তাই ভালোভাবে কথা বলতে দেখলে একটু সন্দেহ তো হওয়াই স্বাভাবিক। মৃদুলা এই বিষয়ে সরাসরি কোনো কথা জিজ্ঞেস করেনি তিন্নিকে। আর একদিন দেখেছিল তিন্নি ছাদে সন্ধেবেলা নিজের বান্ধবীর সাথে কোনো একটা ছেলের নাম করে কথা বলছে। নামটা স্পষ্ট শোনেনি, কিন্তু কথাবার্তায় বোঝা যাচ্ছিল কোনো কাছের মানুষের ব্যাপারেই কথা বলছে। বান্ধবীর নাম ঈশিতা, আসে এ বাড়িতে মাঝে মাঝেই। সত্যি বলতে মেয়েটাকে খুব ভালো লাগে মৃদুলার। অর্ঘ্যর বউ হিসেবে দারুণ মানাতো, কিন্তু এখন তো এসব ভেবে লাভ নেই আর। মৃদুলা একবার অর্ঘ্যর ঘরে উকি মেরে দেখলো অর্ঘ্য মোবাইল ঘাঁটতে ব্যস্ত। তারপর গুটি গুটি পায়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধ্যা 7:30টায় আপলোড করব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।